আমার নাম প্রিয়া। আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন, আর তার অনুপস্থিতি আমাকে সবসময় গভীরভাবে ছুঁয়ে যায়। প্রতিদিন রাতে আমি অনেক সময় রোমান্টিক গল্প বা সিনেমা দেখি, যা আমার মনে এক ধরনের আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলে। আমি সালমান খানের বড় ভক্ত, তার সিনেমাগুলো আমার একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে। তবু আমার ভেতরে জাগ্রত সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব বা সামাল দেব তা বুঝে উঠতে পারি না। একদিন আমার ভাতিজার কথা মনে পড়ল, যে দেখতে বেশ সুদর্শন ও শক্তিশালী যুবক। তার বয়স ১৯ হলেও তাকে দেখতে ২৫ বছরের মতো লাগে, কারণ সে শরীরচর্চায় যথেষ্ট মনোযোগী। তখন মনে হল, যদি আমার স্বামী দূরে থাকে তবে কেন না এই একাকিত্ব কিছু আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করি, যেন আমার মনের আশা পূরণ হয়। আমার বিবাহ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গিয়েছে, যার জন্য তাকে সবসময় কাছে পাই না। তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের খালি অনুভূতি তৈরি করেছে। প্রতি রাতেই একা থাকার কষ্টে অস্থির হয়ে পড়ি, যেন আমার মনের অনেক ইচ্ছে অপূর্ণই থেকে যাচ্ছে। একদিন একাকিত্ব কাটানোর জন্য আমি সুন্দর করে সাজগোজ করে নিজের ঘরে বসেছিলাম। তখন ভাবলাম, আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে। তাই তাকে ঘরে ডেকে এনে কথা বলার চেষ্টা করলাম। আমাকে দেখে সে হাসল এবং বলল, আপনি আমাকে যা বলতে চান খোলাখুলি বলুন। আমি সব শুনতে রাজি আছি। তার কথা শুনে কিছুটা বিস্মিত হলেও একটা শান্তি অনুভব করলাম, কেননা এতদিন নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করিনি। অবশেষে আমরা দুজনেই গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, যা আমাদের দুজনের জন্যই এক ধরনের স্বস্তি আর আনন্দের মুহূর্ত ছিল। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছোটবেলা থেকেই বিয়ের প্রতি আগ্রহ ছিল। প্রায় ১২ বছর বয়স থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মেছিল। স্কুল ও কলেজে বন্ধুরা মাঝে মধ্যে মজার ছলে বিভিন্ন রোমান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাত, যেগুলো দেখার পর নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত। এভাবেই বিয়ের ইচ্ছা আমার মনে গভীর হয়ে ওঠে। কিন্তু সুন্দর না হওয়ায় অনেক প্রস্তাব ফিরিয়ে দেয়া হতো, যা আমাকে ভীষণ কষ্ট দিত। অবশেষে বাবা মা একটা প্রস্তাব পেলেন আর দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন। ১ মাসের মধ্যেই বিয়ে হল। নতুন জীবনে প্রবেশ করে আমি খুব খুশি ছিলাম। তবে বিয়ের কয়েকদিন পর জানতে পারলাম, আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন এবং ১ মাস পরেই আবার চলে যাবেন। এটা শুনে আমার মন ভেঙে গেল। আর কান্না আটকে রাখতে পারলাম না। এভাবেই আমি তার অনুপস্থিতি সত্ত্বেও নিজের অনুভূতিগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিনিয়ত তার কাছাকাছি থাকার চাওয়াটা আমার মনকে অস্থির করে তুলেছিল। রাতে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। আমি একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, যদি তোমাকে সৌদি আরবেই থাকতে হয় তাহলে বিয়ে কেন করলে? তিনি আমাকে বললেন, আমার ছোট ভাই বোনেরা এখনো পড়াশোনা করছে, আর আমার ভাতিজার দেখাশোনা আমাকেই করতে হয়। তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরই থাকবে। এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না, তাই সৌদি আরবে যেতে হয়েছে। তিনি আরও বললেন, সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয়। তখন আমি বললাম, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। তিনি মৃদু হেসে বললেন, এটা এত সহজ নয়। সেখানে আমার নিজের কোনো বাসা নেই, আর ভাড়াও খুব বেশি। আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি, তাতে আমাদের খরচ কিছুটা কম হয়। এরপর তিনি বললেন, আমি বছরে একবার আসি, সেটাও মাত্র ১ মাসের জন্য। তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। মনে অনেক কষ্ট হলো এবং ক্ষোভও জন্মালো। আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি, কিন্তু সবকিছু সহ্য করে চলছিলাম। আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর। তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না। সবকিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম। আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল, যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন। রাগ হলেও আমার স্বামীর উপর কোনো প্রভাব পড়ল না, আর তিনি সৌদি আরব চলে গেলেন। আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম। রাতের বেলা ঘুম আসত না। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ত। দিনগুলো কেটে যেত, কিন্তু তার সঙ্গে তেমন কোনো যোগাযোগ হতো না। শুধু রাতে মাত্র ১৫ মিনিটের জন্য ভিডিও কল করত, আর সেই সময়েও সে শুধুমাত্র পরিবারের খোঁজ খবর নিত।
আমি চেয়েছিলাম তার সঙ্গে মনের কথা শেয়ার করতে, কিন্তু তার কাছে সেই সময়টুকু ছিল না। শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন, আর বাকিটা সময় আমি ঘরের কাজে ডুবে থাকতাম। তবে আমার ছোট ভাতিজা ছিল, যে মাঝে মধ্যে এসে আমার সঙ্গে কথা বলত। শাশুড়ি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, যার ফলে রাতে আমি আর ভাতিজা প্রায় ঘরে একা থাকতাম, আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত। আমরা প্রায় রাতের খাবার একসাথে খেতাম। আমার ভাতিজা খুবই হাসিখুশি একটি ছেলে, যে সারারাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত, যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না। এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের, আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখনও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল। আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম। কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল। আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, চাচি, যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন। আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম। তবে তারপর থেকে লক্ষ্য করলাম আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে সে আমার ঘরে আসতো না, কিন্তু এখন প্রায়ই আসতে শুরু করল। একদিন বলল, আজ বিকেলের চা সে আমার ঘরেই খাবে, কারণ লাউঞ্জে শীত বেশি। শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন। শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে। আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জেনে গেছে আমি কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করি। তার এই আচরণে আমি বেশ অবাক হলাম। সে কে যে আমার ব্যক্তিগত জিনিস চেক করবে? চায়ের ট্রেটা বিছানার ওপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজার হাত থেকে নিয়ে পাশে সরিয়ে রাখলাম। চা খেতে খেতে ভাতিজা মুচকি হেসে বলল, চাচি, আপনার কী ধরনের সিনেমা দেখতে ভালো লাগে? তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, তোমার প্রশ্নের মানে কি? সে হেসে ব্যাখ্যা করল, মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক? আমি কিছুক্ষণ চুপ থেকে তার দিকে তাকালাম। সে মুচকি হেসে বলল, রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা জাদু থাকে, বিশেষ করে হিন্দি সিনেমায়। আমি চুপ থাকায় সে নিজেই আবার বলল, চাচি, আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন। ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো স্বাভাবিক, আর আপনার একাকিত্বে আমি পাশে থাকতে পারি। তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম, আমার মাথা একটু ব্যথা করছে। তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও। যদিও আমি বন্ধুত্বপূর্ণ থাকতে চেয়েছিলাম, তার কথার ধরনে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে কড়া সুরে বললাম, তোমার নিজের ঘরে যাও। এখানে বসার প্রয়োজন নেই। তোমার চা নিয়ে চলে যাও। সে এক মুহূর্ত থেমে বিনা দ্বিধায় কাপটা হাতে তুলে নিল এবং নিজের ঘরের দিকে পা বাড়াল। সাধারণত কাজের ফাঁকে সে আমার সঙ্গে হালকা মজায় মেতে উঠত, কিন্তু সেদিনের পর থেকে তার আচরণ অনেকটা বদলে গেল। সে যেন চুপচাপ আর দূরে দূরে থাকতে শুরু করল। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি, চাচি বলে ডাকতে শুরু করল। আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে। আমাকে দেখে সে বলল, চাচি, আমার শার্টের বোতাম খুলে গেছে, আপনি কি একটু সাহায্য করতে পারেন? আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম, আর কাজের মধ্যে মনোযোগ দিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। একসময় যখন আমার চুলের একগুচ্ছ সামনে এসে পড়েছিল, সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল। আমি একটু চমকে পিছিয়ে আসলাম, আর সে হেসে বলল, চাচি, শুধু চুলগুলো সরিয়ে দিলাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম। আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবে আমি নিজেকে সামলে নিলাম। আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর এই কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম। এক রাতে যখন গভীর ঘুমেছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। অস্বস্তি নিয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম এবং ভাবতে লাগলাম,
কেন এমন অস্বস্তি হচ্ছে? এরপর আমার চোখ ঘরের জানালার দিকে পড়ল, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু আজ খোলা ছিল। আমি কিছুটা বিস্মিত হলাম, কারণ আমি সাধারণত জানালাটি খুলে রাখি না। জানালাটি বন্ধ করতে এগোতেই মনে হলো হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে। এই ভাবনাটা মনে আসতেই ভেতরে এক ধরনের অজানা ভয়ের অনুভূতি তৈরি হল। নিশ্চিতভাবেই ভাতিজাই হবে, যদিও আমি তাকে দেখিনি। তখন আমি ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। কিন্তু তার জোরে নাক ডাকার কারণে বেশিক্ষণ থাকা গেল না। বাধ্য হয়ে আবার নিজের ঘরে ফিরে এলাম। সকালে নাস্তার সময় ভাতিজা বারবার আমাকে লক্ষ্য করছিল। হঠাৎ সে বলল, চাচি, চাচার কথা নিশ্চয়ই খুব মনে পড়ে, তাই না? আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। তখন সে আরও বলল, তাহলে নিশ্চয়ই রাতে ঘুম আসতে কষ্ট হয় আপনার। তার এমন প্রশ্ন শুনে আমি বিরক্ত হয়ে কঠোরভাবে বললাম, তুমি আজকাল খুব বেশি কথা বলছ। এভাবে কথা বলা বন্ধ করো। আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল। পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা, আর জানালার কাছে ভাতিজা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে খুব অস্বস্তি লাগল। পরদিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে? সে মৃদু হেসে বলল, চাচি, আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল। তার এই উত্তর শুনে আমার ভেতরে রাগ জমে গেল। কঠিন স্বরে বললাম, এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাব। সে কিছুটা বিরক্ত হয়ে সরে গেল। কিন্তু পরের রাতে ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো কেউ ঘরে রয়েছে। চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভয়ে ও বিস্ময়ে আমি তাকে বললাম, তুমি আমার ঘরে কি করছো? সে বলল, ঘরের দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। আসলে চাচা যখন এখানে নেই, তাই আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার। এই কথা শুনে আমি তাকে আরও সতর্ক করে বললাম যে এই ধরনের আচরণ আর কখনো যেন না করে এবং তার সীমার মধ্যে থাকে। সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি। তারপরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, আবার হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ এসেছে। চোখ খুলে দেখি আমার ভাতিজা। সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকলো। সে বলল, বিষয়টা এত সহজ ছিল না চাচি। তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল। এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল। হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল, কেউ যদি দরজা দিয়ে চলে আসে? তুমি যে দরজা খোলা রেখেছ সেটা কি আমার জন্য? তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, কখনো তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি। আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম। তবে সত্যটা হলো, সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো, এবং এই আগুন থেকে দূরে থাকাই ভালো, কিন্তু আমি পারলাম না। এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল। আমি অশ্রু মুছতে মুছতে তাকে বললাম, তুমি যা করেছ তা ঠিক হয়নি। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন। সে বলল, তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো সেগুলো কি? চাচি যান, তোমার চোখেও তো ওসব চলতে থাকে, বলেই সে চলে গেল। আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে। পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম। মনে মনে ভেবেছিলাম, আমি কি আমার স্বামীকে সবকিছু জানাবো? আমি এতদিন এই কথা কাউকে বলিনি। কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম। তিনি বললেন, তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজার প্রতি খুব বেশি খোলামেলা ছিলে। আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো, তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না, বরং তোমাকে খারাপ মানুষ হিসাবে ধরে নিবে। তাই এটা এখানেই গোপন রাখো। আমি একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম এবং বাড়ি ফেরার পরিকল্পনা বাদ দিয়ে দিলাম। এই সময় আমার চিন্তাভাবনাগুলো পরিষ্কার হতে শুরু করল এবং আমি অনুভব করলাম যে আমি বেঠিক পথ থেকে সরে আসছি। তাই আমি মোবাইল থেকে সব অপ্রয়োজনীয় ভিডিও এবং সিনেমা মুছে ফেললাম। কিছুদিন পর আমার ভাতিজার বিয়ের সময় ঘনিয়ে এলো। তখন আমি আমার স্বামীকে জানালাম যে আমি তার সঙ্গে দেশে ফিরতে পারব না। আমি সৌদি আরবেই থাকতে চাই। আমার স্বামী একা দেশে গেলেন, কিন্তু এক সপ্তাহের মধ্যেই ফিরে এলেন। তিনি বললেন, আমি তোমাকে খুব মিস করেছি, তাই ফিরে আসতে বাধ্য হলাম। 6 মাস পরে আমরা জানতে পারলাম যে আমার ভাতিজার স্ত্রী অন্য কারো সঙ্গে ধরা পড়েছে। এই ঘটনা আমার মনে এক ধরনের শান্তি নিয়ে এলো, কারণ যে ব্যক্তি একসময় আমার জীবনের শৃঙ্খলা নষ্ট করেছিল, তার প্রতি আল্লাহ ন্যায্য বিচার করেছেন।
অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ আমাকে মা হওয়ার সৌভাগ্য দিলেন। আমার যমজ সন্তান হল এবং আমি তাদের ভালোভাবে বড় করার চেষ্টা করছি। আজ আমি আমার স্বামী ও সন্তানদের সঙ্গে একটি সুখী জীবন কাটাচ্ছি। গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য, আত্মসংযম এবং সঠিক পথে ফিরে আসা জীবনের মান উন্নত করে। এটি আমাদের শেখায় যে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সুস্থ সীমারেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও প্রার্থনা আমাদের মনোবল বাড়ায় এবং সমস্যার সমাধানে সহায়তা করে। গল্পে নারী ভাতিজার নেতিবাচক আচরণ থেকে নিজেকে দূরে রেখেছেন, যা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করেছে। অপ্রয়োজনীয় বিনোদন থেকে নিজেকে সরিয়ে তিনি একটি আত্মনিয়ন্ত্রিত জীবন বেছে নিয়েছেন, যা জীবনের মান উন্নত করে। শেষে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতার ঘটনা আল্লাহর ন্যায় বিচারের প্রতি তার বিশ্বাস দৃঢ় করেছে এবং তাকে শান্তি দিয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় উপর আল্লাহর উপর নির্ভর করাই সঠিক পথ। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।